আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়ার পর এখনও জিজ্ঞাসাবাদ চলছে। গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই অভিযোগে গেল রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার কাছ থেকে পাওয়া তথ্যের বিষয়ে কি বলছে পুলিশ? মিতু, আসলে এখনো কিন্তু মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আনঅফিসিয়ালি ডিবি প্রধানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, অধিকতর তদন্তের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের থেকে আসলে কি ধরনের তথ্য পাওয়া যায় বাংলাদেশে আর কারা কারা থাকতে পারেন সেই বিষয়ে জানা হচ্ছে। যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি বিষয় তাদের সামনে উঠে এসেছে এবং আওয়ামী লীগের যে একটি মিটিং হয়েছে সেখানে তারা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। সেখানে কিন্তু ইন্ডিয়ায় যারা অবস্থান করছে তারা সশরীরে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ থেকে যারা ছিলেন তারা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার বিষয়ে কিছু আলাপ আলোচনা হয়তো সেখানে হয়েছে। সেই বিষয়গুলো আসলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করছেন এবং সম্পূর্ণ বিষয় জানা হলে এখানে যদি আর কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকেও হয়তো বা এখানে আনা হবে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এখন পর্যন্ত মামলার কোনো বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে বলা হয়নি যে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা, এবং মামলা যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আদালতে নেওয়া হবে এবং আদালতে নেওয়ার পরে তাদেরকে কিন্তু আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে। তবে সেই প্রক্রিয়াটি আরও পরে যদি মামলা হয় তখন কিন্তু সেই বিষয়গুলো উঠে আসবে। তবে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের মধ্যে আছে এবং গতকালকে কিন্তু এই দুইজনকে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা দুইজনকেই কিন্তু ধানমন্ডির বাসা থেকে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। প্রথমে শাওনকে নেওয়া হয় 7:30 থেকে 8টার সময়ে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু সোহানা সাবাকে নিয়ে আসা হয় এবং এখন দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। হয়তোবা আমরা পরবর্তী সংবাদে তাদের বিরুদ্ধে মামলা হলো কিনা বা তাদেরকে রিমান্ড নেওয়া হবে কিনা সেই বিষয়টি জানতে পারলে সেটি দর্শকদেরকে জানিয়ে দেব। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। পলাতকদের উস্কানির ফলে সৃষ্ট পরিস্থিতির দায় তাদেরকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের ডাক্তার আমির শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে দলটির জেলা ও মহানগরের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সকাল থেকে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে যোগ দেয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানায় তারা। রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আমূল বদলে গেছে ধানমন্ডি 32-এর চিত্র। ছাত্র জনতার রোশনালে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 32-এর শেখ মুজিবের বাসভবন। ক্রেমো বুলডোজারের আঘাতে ভবনটির বেশিরভাগই ভেঙে ফেলা হয়েছে। ভেঙে পড়া বাসভবনটিকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। সেলফি তুলে রাখছে ইতিহাসের অংশ হিসেবে। এনে উপস্থিত মানুষদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে এর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব সতর্ক হবে, আর কেউ স্বৈরাচার হতে সাহস করবে না। পাশাপাশি দীর্ঘদিন পর 32-এর সড়ক খুলে দেয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। অমর একুশে বইমেলায় ছুটির দিনে কুচিকাচাদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। সকাল থেকে নতুন বই দেখে আনন্দে মেতে ওঠে শিশুরা। অভিভাবকদের সঙ্গে ঘুরে ঘুরে পছন্দের বই সংগ্রহ করছে শিশুরা। বইয়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য প্রতি বছর বইমেলায় আয়োজন করা হয় এই শিশু প্রহরের।
আমার বইগুলো পছন্দ হলো সায়েন্স ফিকশন, মজাদার অনেক গল্প পছন্দ, যেগুলোতে অনেক রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারাস অনেক ধরনের গল্প আমার পছন্দ। গল্পের বই, এরপরে হচ্ছে ভূতের গল্প। দর্শক, এই মুহূর্তে বইমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ছুটির দিনে বইমেলা কতটা জমে উঠেছে আর নতুন বই প্রকাশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিতু, আপনি জানেন যে অমর একুশে গ্রন্থমেলার কিন্তু আজকে প্রথম যে সাপ্তাহিক যে ছুটি, আজকে সেই ছুটির দিন। আর ছুটির দিনে কিন্তু বলা যায় যে সকাল 10টা থেকে কিন্তু মেলা প্রাঙ্গণে কিন্তু মেলা বই প্রেমীদের একটি আগমন কিন্তু ঘটে। আজকে কিন্তু আমরা সেটি কিন্তু দেখেছি। এখন আমি আছি যে মেলার যে সবচেয়ে যে আকর্ষণীয় একটি জায়গা, যে শিশুপহর জানেন প্রতি শুক্রবারে যে শিশুপহরে কিন্তু শিশুদের জন্য যে আলাদা বিভিন্ন যে বই সেটি থাকে, পাশাপাশি কিন্তু এখানে একটি শিশুদের জন্য একটি আয়োজন, একটি বিনোদনের একটি আয়োজন করা হয়, সেটি একটি সিসিমপুর। আমরা আজকেই কিন্তু এইবেলা মেলায় এসে দেখেছি যে শিশুপহরের একটি পাশে যে সিসিমপুরে যে আয়োজন থাকে, সেই আয়োজনটি কিন্তু এবার হচ্ছে না। আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে যেহেতু ইউএসআইডি যে বাংলাদেশে অর্থায়ন বন্ধ করার কারণে কিন্তু এই আয়োজনটি এবার হচ্ছে না, কারণ এই সিসিমপুরটি কিন্তু প্রতি বছর করে থাকে ইউএসআইডির পক্ষ থেকে। আর এখানে কিন্তু যারা শিশু এবং অভিভাবক যারা আসছেন, বিশেষ অনেক শিশুরা হয়তো ভেবেছেন যে আজকে সেই সিসিমপুরটি হবে, তারা মূল আকর্ষণীয় কিন্তু সিসিমপুরে তারা এসেছিলেন, কিন্তু ফলে কিন্তু আমরা অনেকটা হতাশা দেখতে পেরেছি শিশুদের মধ্যে। তারা যেটি বলছেন যে বই কেনার পাশাপাশি যে একটি বিনোদনের ব্যবস্থা সেটিও কিন্তু থাকার প্রয়োজন ছিল। অভিভাবকরা কিন্তু একই কথা বলেছেন। তারা যে বলছেন যে অনেক শিশুরা কিন্তু জানতো প্রতি বছর যে সিসিমপুর হয়, সেই সিসিমপুর তারা কিন্তু দেখতে আসবে, কিন্তু শিশু প্রহরে কিন্তু বলা যায় যে আজকে কিন্তু সিসিমপুরের যে আয়োজন, সিসিমপুরের আয়োজন ছাড়া কিন্তু আর কোনো ওইখানে এই যে নেই। ফলে কিন্তু তাদের যে বই পছন্দ, বিশেষ করে সায়েন্স ফিকশন থেকে শুরু করে বিভিন্ন গল্পের বই এবং যে ভূতের যে সকল গল্পগুলো রয়েছে, সেই বইগুলো কিন্তু শিশুদের পছন্দের তালিকায়। আমরা জানি যে শিশু ছাড়াও যে মেলার যে অন্যান্য যে স্টলগুলো রয়েছে, এগুলো সাধারণত দুপুরের পর থেকে আসলে জমে উঠেছে। বলা যায় যে এখন পর্যন্ত শিশু প্রহরটি কিন্তু জমে উঠেছে। এখানে শিশুদের যার পছন্দের অনুযায়ী তার সবগুলা বই কিন্তু সংগ্রহ করছেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এবার কিন্তু যে মেলায় কিন্তু অনেকগুলো ইসলামিক স্টল কিন্তু আসাতে কিন্তু শিশুদের অনেকে দেখেছি ইসলামিক বইগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে ক্রয় করছেন। তো এই ছিল অমর একুশে গ্রন্থমেলা থেকে আমার কাছে সর্বশেষ। মিতু। বিল্লাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শীতকালীন সবজির ভরপুর সরবরাহে বাজারে বইছে বেশ স্বস্তির হাওয়া। সবজি বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। কয়েক মাস আগেও কেজি প্রতি প্রায় 300 টাকার টমেটো এখন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। 50 টাকার নিচে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের শীতকালীন সবজি। এদিকে বাজার থেকে প্রায় উধাও করে ফেলা হয়েছে সয়াবিন তেল। বিক্রেতারা বলছেন খুব সামান্য তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। তবে নতুন আরও 10 থেকে 15 টাকা কমেছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 115 টাকায়। দাম বাড়তি চাল, ইলিশ মাছ, গরুর মাংসের। সিমের কেজি আপনার 20 থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি। মূলার কেজি 10 থেকে 15 টাকা কেজি। পেঁপের কেজি হলে আপনার 30 থেকে 35 টাকা কেজি। আমার লাগে ডেলি 20 কার্টন, আর পাই শুধু 2 কার্টন। আমার যে জায়গায় 20 কার্টন লাগে, এই জায়গায় 2 কার্টন বলে তার আমার হয় না। এটা তো আপনি বুঝতে পারতেন যে এটা একটা কারণ বাজার, এটা তো আর মহল্লার দোকান না, কারণ বাজার মেন পয়েন্টের দোকান। সাথে আপনার আটা, তারপর আপনার ডাইল, তারপর আপনার পোলার চাউল, এগুলোর সাথে আনতে হয়। এই যে আটার 1 বস্তা, আমরা 2 কার্টনের সাথে 1 বস্তা আটা আনছি। খেলার খবরে বিপিএল প্রসঙ্গ। শিরোপা ঘরে তোলার মিশন নিয়ে বিপিএল ক্রিকেটের ফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগাং কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। হাই ভোল্টেজ শিরোপার লড়াইয়ে জয় নিয়ে চ্যাম্পিয়ন তকমা অক্ষুণ্ণ রাখতে চায় তামিমের বরিশাল। তবে ফাইনালের মঞ্চে চিটাগাংকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে এক যুগ পর ফাইনালে টিকিট কেটেছে চিটাগাং কিংস। এবার ব্যাটে বলে চমক দেখিয়ে প্রথম শিরোপা ঘরে তুলতে চায় মিঠুন বাহিনী। বিপিএল এর টিকিট নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারে চড়া মূল্যে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ দর্শকদের। দেশের জনপ্রিয় প্রিমিয়ার লিগ আসরে এমন অনিয়মের জন্য বিসিবিকে দায়ী করছে সমর্থকরা। এদিকে টিকিটের জন্য সকাল থেকে অবস্থান করা দর্শকদের সরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 400 টাকার টিকিট
টিকিট 2000 টাকা বিক্রি করছে, তারপর হচ্ছে যে 600 টাকার টিকিট 2500 টাকা বিক্রি করছে। বেলাকে এত টিকিট ছাড়ছে কেন? গতকালকে সিরিয়ালগুলো 100 টাকার মাধ্যমে সিরিয়াল বিক্রি হয়েছে, এখানে 400 টাকার টিকিট কিনা 1400 টাকা 2000 টাকা করে বিক্রি করতেছে। তাহলে আমরা কেন না এভাবে আমরা টিকিট পাবো না? অনলাইন বন্ধ, ব্যাংক বন্ধ, সব বন্ধ করে দিতেছে। বেলাকের টিকিট পাওয়া যায়, কিন্তু আমরা যারা আনপাবলিক আছি, যারা সিরিয়ালে আসছিলাম রাত্রে 1টা থেকে আমরা এখানে না খাইছে, এখনো সকালবেলা এক গ্লাস পানিও খাইনি। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, টিকিট নিয়ে মূলত কি ঘটছে আর কি বলছে কর্তৃপক্ষ? ধন্যবাদ মিতু। যেমনটা আপনি জানাচ্ছিলেন, আসলে টিকিট কালোবাজারে একটা অভিযোগ এসেছে। আপনাকে যদি আমরা একটু দেখাই যে আমাদের পেছনে যে কাউন্টারটি রয়েছে, এই কাউন্টারেই আসলে টিকিট বিক্রি শুরু হয়েছিল গতকালকে থেকে, এবং গতকালকেই আসলে টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের ভিতরেই স্বল্প মূল্যে যে টিকিটগুলো সেগুলো আসলে বিক্রি হয়ে গেছে। 400 এবং 600 টাকার যে টিকিটগুলো ছিল এবং পরবর্তী 1000 টাকা যে টিকিট সেগুলো বিক্রি হয়ে গেছে। তো এখানে যারা টিকিট কিনতে সকাল থেকে জড়ো হয়েছিলেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গতকালকে তারা অনেকে ফিরে গিয়েছেন টিকিট না পেয়ে, এবং তাদেরকে বলা হয়েছিল যে আজকে সকালে তারা সেই টিকিট পাবেন, প্রত্যাশিত যে টিকিটটি পাবেন বিপিএল হাই ভোল্টেজ যে ফাইনাল সেই ম্যাচের টিকিট পাবেন। কিন্তু দিন শেষে আসলে তাদের সেই টিকিটটি আসলে তাদের ভাগ্যে জোটেনি, সকাল থেকে তারা টিকিট পাননি, এবং এক পর্যায়ে আসলে টিকিট প্রত্যাশীরা জড়ো হতে হতে রাস্তা বন্ধ করে দেয়, যেটা পরবর্তীতে আসলে নিরাপত্তা বাহিনী তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা যান চলাচল স্বাভাবিক করে। তো মৃদু আপনাকে একটু মনে করিয়ে দেয় যে বিপিএলের শুরুর দিকে আসলে যে টিকিট নিয়ে দর্শকদের যেই অবস্থান ছিল, একাধিকবার বিভিন্ন কাউন্টারে ভাঙচুর চালিয়েছে, এবং সেই সময়ে কিন্তু আসলে টিকিট নিয়ে বিসিবি যে একটা অব্যবস্থাপনা এরকম অভিযোগ উঠেছিল যে অনলাইনে টিকিট যে বিক্রি হচ্ছে সেটা দর্শকদের কাছে বিসিবি পরিষ্কার করেনি, এবং এবারও আসলে সেরকমই একটা অভিযোগ এসেছে যে অনলাইনে যে টিকিট বিক্রির বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে বিসিবি তাদের অবস্থানটা জানিয়েছে, কিন্তু সেটা যে অনলাইন টিকিটটা আসলে তারা দর্শকরা পাননি, এবং টিকিট ছাড়া কিছুক্ষণের ভিতরে সেটা শেষ হয়ে গিয়েছে, এবং যেটা বলা হচ্ছে সোল্ড আউট। আমি বেশ যাদের সাথে কথা বলেছেন তারা বলছেন অনলাইন চেষ্টা করেছেন, সার্ভার ডাউন হয়ে গিয়েছে, কেউ বলছেন তারা সোল্ড আউট পেয়েছেন, এবং সশরীরে এসে ঢাকার বাইরে থেকে এসে আসলে অনেকে টিকিট পেতে ব্যর্থ হয়েছেন, এবং এটা নিয়ে তাদের সব কিছুর পেছনে আসলে তারা বিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করছে। আমরা এর আগের বিপিএলগুলোতেও আসলে এরকম টিকিট নিয়ে একটা হাহাকার দেখেছি এবং অব্যবস্থাপনার অভিযোগ এসেছিল। তো এবারও আসলে সেরকমই একটি অভিযোগ এসেছে, কিন্তু এই মুহূর্তে কাউন্টার খালি রয়েছে এবং টিকিট শেষ হয়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনীরা তাদেরকে যারা টিকিটের জন্য আসছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আসলে ফিরিয়ে দিচ্ছেন। তো মিরপুর শেরেবাংলা থেকে আসলে বিপিএল এর টিকিটের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাকিব আমাদের সাথে যুক্ত হবার জন্য। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।